আজকে মেয়র বাঁচাতে ব্যস্ত তাদের যারা বেআইনি বাড়ি করছে। বাজেটে যদি এতই সারপ্লাস, তাহলে যারা 100 দিনের কর্মচারী, যারা পুরসভার সাফাই কাজটা ধরে রেখেছে, তারা কেন মাইনে পায় না? আমরা আতঙ্কিত যে এরপর কলকাতা পুরবাসীকে ওই নর্দমার জল, ড্রেনের জল সে কি পরিশ্রুত হবে জানি না, কিন্তু পান করতে হবে। এতে করে বেআইনি, এতে করে বিদেশি সংস্থার জলই আমাদের আগামী দিন বেঁচে থাকার ভরসা হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে বলি, এই ইললিগাল কনস্ট্রাকশন, আপনারা বলছেন যে মেয়রের তরফ থেকে কোনো রূপরেখা পাওয়া গেল না। মেয়র বলেছেন মৃতদেহগুলো উনি সরিয়েছেন, ভোটও উনি পেয়েছেন। তার মানে মৃতদেহ সরালে যখন ভোট পাওয়া যায়, তখন মৃত্যু নিয়ে হাহুতাশ করার কোনো প্রয়োজন নেই। মৃতদেহ সরানোর পর তৃণমূল যখন ওখান থেকে 100% ভোট পেয়েছে, তার মানে হাজার মরলেও ওদের কিছু যায় বা আসে না। আমি বলি, উনি বলেছেন যে ওনাকে যখন বেআইনিভাবে ধরা হয়েছিল, আমি কুম্ভ বারবার উঠছিল বলে এখানেও আরেকবার কুম্ভের অবতারণা করছি। মেয়র বলেছিলেন যে আমাকে কলকাতাকে বাঁচাতে দিল না। আমরা কবিগুরুর একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিকরের কবিতাটা মনে পড়ে গেল। আজকে মেয়র বাঁচাতে ব্যস্ত তাদের যারা বেআইনি বাড়ি করছে। আজকে মেয়র বাঁচাতে ব্যস্ত তাদের যাদের জনগণ চোর চোর বলে তারা করছে। কিন্তু বাংলার মানুষ তাদের যে মাথার ওপর বাজ পড়ার উপক্রম, বাজ পড়ার থেকেও ভয়ঙ্কর যদি মাথার ওপর বাড়ি ভেঙে পড়ে, তাহলে তাই নিয়ে মেয়রের কিচ্ছু যায় আসে না। কারণ যেখানে আজাদ পল্লী, সেই আজাদ পল্লীর মানুষ সবাই মেয়রকে বা মেয়রের দলকে ভোট দিয়েছে। অতএব বাড়ি ভেঙে পড়লে, মরে গেলেও কিচ্ছু যায় আসে না যদি ভোট পাওয়া যায়। আর যদি ভোট না পাওয়া যায় তাহলে সেটা ঘটনা। এরপরে আর কি উত্তর দেব? বলছি যে বাজেট শেষ হয়ে গেল, কিন্তু বাজেট বলতে যে ব্যাপারটা বোঝায় কলকাতা পুরসভার বাজেটে সেই অর্থে কোনো ভূমিকাই, এটা কোনো বাজেটই নয়, সংখ্যাতত্ত্বের জাগলারি। একদিকে দেখানো হচ্ছে ঘাটতি, আরেকদিকে দেখানো হচ্ছে সারপ্লাস। আমার প্রশ্ন হচ্ছে, যদি এতই সারপ্লাস, বাজেটে যদি এতই সারপ্লাস, তাহলে যারা 100 দিনের কর্মচারী, যারা পুরসভার সাফাই কাজটা ধরে রেখেছে, তারা কেন মাইনে পায় না? যারা পুরসভার কন্ট্রাকচুয়াল স্টাফ, তাদের কেন মাইনে বাড়ানো হচ্ছে না? সম্ভবত আজকে বিধাননগরে কিছু টাকা বাড়ানো হয়েছে কন্ট্রাকচুয়াল স্টাফেদের, কিন্তু কলকাতার বাড়ানো হয়নি। আমি প্রশ্ন রাখতে চাই, কন্ট্রাক্টররা মাসের পর বছরের পর বছর, প্রায় 3 বছর করে তারা টাকা পাচ্ছেন না। যদি আপনার সারপ্লাস, যদি আপনার উদ্বৃত্ত হচ্ছে, তাহলে ঘাটতি দেখাচ্ছেন কেন? ঘাটতি দেখানোর পরেও যদি সারপ্লাস হচ্ছে, তাহলে জিআরের টাকা দিচ্ছেন না কেন? কন্ট্রাক্টরদের টাকা দিচ্ছেন না কেন? নতুন করে কর্মী নিয়োগ করছেন না কেন? যে কর্মীদের জন্য প্রশংসা করলেন, যারা কোভিডের সময় প্রাণপাত করেছিল, তাদের পেনশনের জন্য মেয়রের ঘরেই ঘুরে বেড়াতে হয়। তাদের পেনশনের জন্য আজকে মেয়রের ঘরে ঘুরে বেড়াতে হয়। আমার প্রশ্নগুলো সেইখানেই আছে। কোনো বিষয়ের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন বলে আমার মনে হয়। কি যে বলেছেন সেটা কেউ বলতে পারবো না। মারাত্মক কথা বলেছেন আমাদের ড্রেনেজের এমআইসি। তিনি বলেছেন ড্রেনের জলকে পরিশ্রুত পানীয় রিফাইন করা হবে। আমরা আতঙ্কিত যে এরপর কলকাতা পুরবাসীকে ওই নর্দমার জল, ড্রেনের জল সে কি পরিশ্রুত হবে জানি না, কিন্তু পান করতে হবে। এতে করে বেআইনি, এতে করে বিদেশি সংস্থার জলই আমাদের আগামী দিন বেঁচে থাকার ভরসা হয়ে দাঁড়াবে। বাকিটা মিনাদি বলছে, বিজয়দা বলে। দেখুন, এমএমআইসি পার্কিং নিজে হাত দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম এমএমআইসি পার্কিং এসে বলবে, কিন্তু উনি তো ভারতবর্ষের চিন্তা করতে চালু করে দিলেন। পার্কিং হচ্ছে আজকে জনসমস্যা। আমরা প্রত্যেকবারই বলি অ্যাপস করে দিয়েছি, করে দিয়েছি। আমি তো বললাম আমরা ডিজিটাল জানি, কিন্তু ওই অ্যাপস কাজে কি আসবে যে কেউ লোড করবে? যেই অ্যাপস মানুষ লোড করে যে কাজের অ্যাপস হয়, এই কাজেই আসবে না। ঢপে একটা কীর্তন করে অ্যাপস করেছি এবং বেআইনি। নিজে জানেন না, উনি বললেন যে দিনের বেলা আমার হাতে নেই, পুলিশের হাতে আছে। পুলিশ কার আছে? রাজ্য সরকার কার আছে? এবং আমি তো দেখেছি অনেকবার যে হকারের নিয়ে বা তিরপালকে নিয়ে, যে প্লাস্টিককে নিয়ে মেয়র বলেছে, পুলিশ কমিশনারকে ডেকে বলেছে
তাও আজ পর্যন্ত তো কিছু হয়নি। তো পার্কিং ওই হালে আছে, আমাদের কলকাতা শহর ওইরকমই পার্কিং মাফিয়াদের আওতায় আছে। পার্কিংয়ে যে আমি তো 15-20 বছর ধরেই বলছি যে পার্কিং নিয়ে এদের কিছু চিন্তা ভাবনাই নেই, আর লোকটা নিয়োগ নেই পার্কিংয়ে। 5-10 লোক আছে পার্কিং ডিপার্টমেন্টে, বাড়াতে পারছে না, পুলিশের হাতেই আছে পার্কিং, যত বলুন আপ। আর পার্কিং নিয়ে যে পুরো শহরে পরিষ্কার করতে পারছে না, যে এত পার্কিং বেআইনি, পরিষ্কার হচ্ছে না কলকাতা শহর। আর তারপর সকাল থেকে একটা গাড়ি লাগালে 4খানা গাড়ি লাগবে। এরা বলছে আমরা ডিজিটাল দেখছি, এ করছি ও করছি, কিছু করতে পারবে না। বড় বাজারে এত ট্রান্সপোর্ট এরিয়া, আপনি কোনোদিন MIC গেছেন, মেয়র গিয়েছেন কি দেখতে কি পার্কিংয়ে কি অবস্থা আছে? এটার মাফিয়া রাজ আছে পার্কিং। এত পার্কিংয়ে যা টাকা উঠেছে, এর থেকে 4 গুণ টাকা বেশি উঠবে, ওখানে 10 গুণ টাকা বেশি উঠবে। যে পার্কিংয়ে নিয়ে যে পার্কিংয়ে যে হাল আছে, খালি মাফিয়া রাজ আছে আর কিছু নেই। বড় বড় পার্কিং উঠালে নেতা হয়ে যায়, তারপর এখানে রেভিনিউ আসবে। আমি একটা কথা বলি, মুখ্যমন্ত্রী তো নিজে কবার বলেছে, মুখ্যমন্ত্রী পোস্তাতে গঙ্গাধারের পার্কিংয়ের জন্যে কবার প্রত্যেক বছর বলে, কিন্তু আজ পর্যন্ত ওর কোনো কাজ হয়নি। মুখ্যমন্ত্রী বলাতে কাজ হয়নি, তো আমার বিজয় ওঝা, মীনা পৈতার, সজল ঘোষ বললে কি হবে? 7টা পার্কিং কোম্পানি লাস্ট 17 বছর ধরে রামরাজত্ব চালাচ্ছে। তারা অন্য কোনো কোম্পানিকে ঢুকতেও দেয়নি, এবং MMIC বলেছেন পার্কিং ফিজও বাড়ায়নি। পার্কিং ফিজ না বাড়ানো সত্ত্বেও মানুষকে কিন্তু বেশি পয়সা গুনতে হচ্ছে। যেখানে একটা গাড়ি রাখার পার্কিংয়ের ওরা চার্জ দিচ্ছে, সেখানে 4টে গাড়ি ওরা রাখছে, এবং সেটা পুলিশ এবং স্থানীয় তৃণমূলের সঙ্গে বন্দোবস্ত করে। আমি জানতে চাই, পুরসভার এই যারা MMIC থেকে, মেয়র থেকে শুরু করে যারা আছেন, তাদের সাথেও কি বন্দোবস্ত যে তারা গত 17 বছর ধরে এই 7টার বেশি কোম্পানিকে ঢুকতে দিলেন না, পার্কিং ফিজও বাড়ালেন না, অথচ মানুষের পকেট থেকে পার্কিং ফিজ আগের থেকে 3-4 গুণ বেশি যাচ্ছে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।